2025-এর যুদ্ধের প্রস্তুতি। ইরান প্রকাশ করছে চমকপ্রদ নতুন অস্ত্র। বিশ্ব কাঁপছে। ইরান প্রস্তুতি নিচ্ছে 2025-এর যুদ্ধের জন্য। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, প্রতিটি সরঞ্জাম যেন আগুনেরই শিখা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক মহড়া। কয়েক মাস ধরে ইরান বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ পরীক্ষা করছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মিলেমিশে মহড়া করছে। বৃহৎ আকারে সামরিক প্রদর্শনী চলছে। প্রতিটি অস্ত্রই যেন ভবিষ্যতের যুদ্ধের অঙ্গ। অস্ত্র প্রদর্শনের মঞ্চ। ইরান বিভিন্ন মহড়া করেছে ইকতেদার, জুলফিকার ও মহান নবী। ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর জুড়ে চলছে মহড়া। প্রতিটি মহড়ায় নতুন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র দেখানো হচ্ছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের ও ইসরায়েলের প্রতি আমাদের অবাধ্যতা বজায় রাখব। গোপন ক্ষেপণাস্ত্র শহর। IRGC উন্মোচন করেছে 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। ঘাঁটিতে দেখা গেছে শত শত ক্ষেপণাস্ত্র। এই ঘাঁটিকে বলা হয় ক্ষেপণাস্ত্র মেগা সিটি। মোবাইল লঞ্চারে শীঘ্রই ধামাকা আঘাত করার প্রস্তুতি। ক্ষেপণাস্ত্রের শোডাউন। খোর্রামশার 4 তরল জ্বালানি রকেট, পাল্লা 2000 কিলোমিটার, 2 টন পর্যন্ত ওয়ারহেড। জাহাদ রকেট 650 কেজি ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার। কদর 2 স্তরের রকেট 2000 কিলোমিটার এবং 750 কেজি ওয়ারহেড। ইমাদ রকেট, পাল্লা 1800 কিলোমিটার। প্রতিটি নামই দিচ্ছে এক নতুন বিপ্লবের ইঙ্গিত। নৌবাহিনীর রহস্য। IRGC নৌবাহিনীও প্রদর্শনী করছে। একটি গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র বহনকারী স্পিডবোট দেখানো হলো। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরও আছে 2000 কিলোমিটার পাল্লার অ্যান্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান সমুদ্রের গভীরে আক্রমণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধ বিমান ও ড্রোনের হামলা। ইরান ব্যবহার করছে আধুনিক ও পুরানো যুদ্ধ বিমান। দেশীয় মডেল যেমন সায়েক, আজারখস, MiG-29, Yak-130। শত্রু ড্রোন আটকাতে মহড়ায় ড্রোনও উড়ছে। নতুন ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি, 180 মিটার রানওয়ে, 2 তলা, 8টি হ্যাঙ্গার, হাসপাতাল ও ফুটবল মাঠ। এতে বিভিন্ন রকমের অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের ব্যবস্থা। ফেব্রুয়ারি শুরুতে প্রদর্শিত নতুন ড্রোনগুলো শত্রুকে চমকে দিচ্ছে। বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। ইরানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা। ইসরায়েলের হামলার পর ইরান হারিয়েছে কিছু S-300 ব্যাটারি, কিন্তু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। জানুয়ারিতে S-300 ও ব্রাভার 373 এর আপগ্রেড সংস্করণ প্রদর্শিত হয়েছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের চাপ সহ্য করব না। আমাদের অস্ত্র, প্রযুক্তি ও সাহস সবই প্রস্তুত। 2025-এ কি হবে? ইরান আবারও চমকে দেবে বিশ্বকে। যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত, আতঙ্ক, কিন্তু কারো জন্য এটা বিশাল ব্যবসা। জানেন কি, একটি দেশ প্রতিদিন 7553 কোটি টাকা আয় করে শুধু অস্ত্র বিক্রি করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই দেশ আমেরিকা। বিশ্বজুড়ে যুদ্ধ লাগলে সবাই আতঙ্কিত হয়, কিন্তু আমেরিকার অর্থনীতি আরও চাঙ্গা হয়ে ওঠে। তারা শুধু অস্ত্র বিক্রি করে না, যুদ্ধের বাজার গরম রাখার মাস্টার মাইন্ডও। বিশ্বের সবথেকে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ আমেরিকা। একটা দেশ শুধু অস্ত্র বিক্রি করে কিভাবে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা আয় করে, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী 2024 সালে আমেরিকার অস্ত্র বিক্রির পরিমাণ ছিল $318.7 বিলিয়ন। যুদ্ধ লাগলেই লাভ আমেরিকার। বিশ্বের যে কোনো কোনায় যুদ্ধ হোক, আমেরিকার অর্থনীতি চাঙ্গা। রাশিয়া ইউক্রেন হোক বা মধ্যপ্রাচ্যের সংঘাত, দুপক্ষই আমেরিকার অস্ত্র ব্যবহার করছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমেরিকার মাস্টার প্ল্যান? সবচেয়ে জনপ্রিয় অস্ত্র কোনগুলো? আমেরিকা শুধু বন্দুক বা রাইফেল বিক্রি করে না, তাদের সবচেয়ে হটকেক প্রোডাক্ট কোনটি? F-16, F-15, F-35 যুদ্ধ বিমান, প্যাট্রিয়ট, টমাহক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম ও যুদ্ধ জাহাজ। বিশ্বের 40% অস্ত্র আমেরিকা বিক্রি করে।
2019 থেকে 2023 সালের মধ্যে বিশ্বব্যাপী মোট অস্ত্র রপ্তানির 40% এসেছে আমেরিকা থেকে। তারপরেই আছে রাশিয়া 16% এবং ফ্রান্স 11%। 2023 থেকে 29% বেশি বিক্রি। 2023 সালে আমেরিকার অস্ত্র বিক্রি ছিল $238.4 বিলিয়ন। 2024 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে $318.7 বিলিয়ন, মানে এক বছরে $80 বিলিয়ন বেশি বৃদ্ধি। কিভাবে এত অস্ত্র বিক্রি করে? আমেরিকা শুধু অস্ত্র বানায় না, তারা কৌশলগতভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। যখনই কোনো দেশ নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে চায়, প্রথম পছন্দ হয় আমেরিকা। আমেরিকার দ্বৈত নীতি। বিশ্বে যুদ্ধ বাঁধলে আমেরিকা কি করে? উভয় পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করে, তারপর শান্তির আহ্বান জানায়, পর্দার আড়ালে নিজেদের লাভ গুনে। রাশিয়া কি আমেরিকার প্রতিদ্বন্দ্বী? রাশিয়া আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী হলেও অস্ত্র ব্যবসায় অনেক পিছিয়ে। রাশিয়ার অস্ত্র রফতানি মাত্র 16%, যা আমেরিকার তুলনায় নগণ্য। বিশ্বযুদ্ধ হলে কি হবে? যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে সবচেয়ে বড় বিজয়ী কে হবে? অবশ্যই আমেরিকা। তাদের অস্ত্রের চাহিদা অনেক গুণ বেড়ে যাবে, অর্থনীতি আরও শক্তিশালী হবে। আমেরিকা শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ নয়, এটা অস্ত্রের সুপার মার্কেট। যুদ্ধ যত বাড়বে, আমেরিকার আয় তত বাড়বে। ইসরায়েলকে কি পুড়িয়ে দেবে ইরানের অতি গোপন অস্ত্র? ইসরায়েলের পারমাণবিক স্থাপনা আক্রমণ পরিকল্পনার পর আইআরজিসির শীতল সতর্কতা। ইসরায়েলের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, হুঁশিয়ারি করলেন ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সেইদারি। আকাশে অদৃশ্য ঝড়ের ঘনঘটা, ভূমিতে নিঃশব্দে গর্জে ওঠা সাইক্লোন। এ যেন সেই মুহূর্ত যখন প্রতিরোধ আর প্রতিশোধ একে অপরের চোখে চোখ রাখে। আর সেই চোখে ঝলক দিচ্ছে ইরানের অপ্রকাশিত, অজানা কিন্তু ভয়ঙ্কর সব অস্ত্র। ইরান ঘোষণা করেছে তাদের সেনাবাহিনীর অস্ত্রাগারে রয়েছে এআই চালিত অতি গোপন অস্ত্র, যেগুলো এখন সম্পূর্ণরূপে সক্রিয়। এই অস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে প্রকাশ করলে শত্রুর রক্ত শীতল হয়ে আসবে। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সেইদারি জানিয়ে দিয়েছেন, এগুলো প্রচলিত হলেও ক্ষমতায় ব্যতিক্রমী। এআই প্রযুক্তির সংযোজনে এগুলো যেন ধ্বংসযজ্ঞের নীরব বিপ্লব। তবে কৌশলগত কারণে এই অস্ত্র জনসম্মুখে প্রকাশ করা হয়নি। হেদারির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল পূর্বাভাস। ইরান প্রস্তুত। স্থলবাহিনী এখন আধুনিক, মোবাইল ও চটপটে ইউনিটে রূপান্তরিত, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে সক্ষম, যে কোনো হুমকির জবাবে বিদ্যুতের মতো ছুটে আসবে প্রতিক্রিয়া। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে 10টি ডিভিশন মোতায়েন করা হয়েছে দেশের কৌশলগত সীমান্তগুলোতে। পূর্ব, পশ্চিম ও উপকূলীয় অঞ্চলে সম্পন্ন হয়েছে 3টি বিশাল সামরিক মহড়া, যেখানে যাচাই করা হয়েছে বাহিনীর প্রতিক্রিয়া, প্রস্তুতি ও সমন্বয়। তিনি বলেছেন, আমাদের চোখ সবসময় খোলা, আঙুল ট্রিগারে। হুমকি দেখলেই শত্রুকে বাঁচার কোনো সুযোগ দেওয়া হবে না। এই হুঁশিয়ারি শুধু কথার ঝড় নয়, এই ঘোষণা এক যুদ্ধাস্ত্রে, যা ইসরায়েলের দিকে তাক করে ধরে রাখা হয়েছে। কারণ এখনো পর্যন্ত ইসরায়েল গোপনে ধরে রেখেছে তাদের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনাকে বাতাসে উড়িয়ে দিয়েছেন, তবুও ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন তাদের সামরিক বাহিনী এমন একটি আক্রমণ চালাতে পারে যার জন্য কম মার্কিন সহায়তাই যথেষ্ট হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কখন, কিভাবে? এর কোনো উত্তর নেই, শুধু একটা অনিশ্চিত উত্তেজনা যা সময়ের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিস্ফোরণের। এদিকে ইরানের সেনাবাহিনী শুধু শক্তিশালী নয়, তারা সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত। গঠন করা হয়েছে বিশেষ সাইবার ইউনিট, যারা শত্রুর ডিজিটাল নেটওয়ার্ককেও হানা দিতে প্রস্তুত। আর এইসব কার্যক্রম চলছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও স্থলবাহিনীর সমন্বয়ে স্থল, আকাশ ও সমুদ্রের সর্বত্র। এই সংহত শক্তি ইরানকে আজ এক পরিপূর্ণ প্রতিরোধ শক্তি বানিয়েছে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের সেনাবাহিনী আজ বিশ্বের কাছে একটি মডেল বাহিনী। তার মতে, এই সংগঠিত শক্তি ও রণকৌশলের কারণে ইরান আজ পশ্চিম এশিয়ার এক অবিসংবাদিত পরাশক্তি। এ যেন ইতিহাসের অপেক্ষমান অধ্যায়, যেখানে একদিকে ভয়ঙ্কর পরিকল্পনা, আরেকদিকে তার চেয়েও ভয়ঙ্কর প্রস্তুতি। ইসরায়েল যদি আগুন জ্বালাতে চায়, ইরান প্রস্তুত তাকে ছাই করে দিতে। এই যুদ্ধ হবে অস্ত্রের, প্রযুক্তির, কৌশলের। আর ইরান বলে দিয়েছে, যদি যুদ্ধ আসে, বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই।
আকাশে যখন নীরব ঝড় বইছে, যখন রাডারে ধরা না পড়ার প্রতিশ্রুতি নিয়ে উঠছে মার্কিন F-35, তখনই এক বিস্ময়ের নাম হয়ে উঠে এসেছে ইরানের বাফার 373। এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এ যেন তেহরানের কণ্ঠে উচ্চারিত এক চ্যালেঞ্জ, যার প্রতিধ্বনি পৌঁছে গেছে ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক বাংকার থেকে শুরু করে তেল আবিবের যুদ্ধ পরিকল্পনা কক্ষে। হ্যাঁ, বাফার 373 এখন শুধু প্রযুক্তির দৃষ্টিতে একটি সামরিক সাফল্য নয়, বরং এটি হয়ে উঠছে প্রতিরোধের প্রতীক, আত্মনির্ভরশীলতার স্থপতি এবং এক অসম্মানজনক নীরবতাকে চূর্ণ করার অস্ত্র। 316 কিলোমিটার দূরে দেশীয়ভাবে তৈরি একটি ড্রোনকে নিখুঁতভাবে টার্গেট করে ধ্বংস করে দেওয়ার এই প্রদর্শন ছিল একটি ঘোষণার মতো, যা বলছে আমরাও পারি, এবং যখন পারি তখন বিশ্ব কাঁপে। এই সিস্টেমের হৃদয়ে রয়েছে এস ব্যান্ড এবং এল ব্যান্ডের যুগল রাডার, যা আজকের পৃথিবীর সবচেয়ে রহস্যময় যুদ্ধ বিমান মার্কিন F-35 এর মিথিক স্টিলথ ক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। ইরান জানাচ্ছে তারা এখন সেই বিমান শনাক্ত করতে সক্ষম যা কখনোই দেখা দেয় না, শুধু ধ্বংস রেখে যায় পেছনে। ইরান জানে কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের হাত বেঁধে রেখেছিল, কিন্তু তারা থামেনি, তারা নিজেদের সৃষ্টি করেছে। বাফার 373 আসলে শুরু হয়েছিল রাশিয়ার S-300 PMU-2 এর একটি প্রতিক্রিয়া হিসেবে, কিন্তু এটি আজ এক প্রতিস্থাপন নয়, এটি একটি উত্তরণ। ডুয়াল ব্যান্ড রাডার, সক্রিয় ইলেকট্রনিক স্ক্যানিং অ্যারে, শতাধিক টার্গেট ট্র্যাক করার ক্ষমতা এবং একসাথে 6টি শত্রু বিমানে আঘাত হানার সক্ষমতা। যে বিষয়টি সত্যি যুগান্তকারী তা হল এর সায়েদ 4B ক্ষেপণাস্ত্র, যা 200 কিলোমিটার দূরে নিশানা বানাতে পারে একটানা আক্রমণে। এটি কেবল একটি যুদ্ধযন্ত্র নয়, এটি একটি কৌশলগত ভাষা যা বলছে তোমরা আর একতরফাভাবে আমাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারবে না। এটি বলছে তোমরা আর নিরাপদ নও। যদি এই সিস্টেম সত্যিই কার্যকর হয়, তাহলে এটি কয়েকটি গভীর পরিবর্তনের সূচনা করবে। আকাশ সীমা সুরক্ষার এক নতুন সংজ্ঞা, যেখানে ইরান তার পারমাণবিক কেন্দ্র ও কৌশলগত ঘাঁটিগুলোকে নতুন আত্মবিশ্বাসে রক্ষা করতে পারবে। কূটনৈতিক শক্তির ভারসাম্যে নতুন উত্থান, যেখানে বাফার 373 হবে আলোচনার টেবিলে একটি চাপ সৃষ্টি করার অস্ত্র। নতুন রপ্তানি সুযোগ, যেখানে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা মধ্য এশিয়ার বহু দেশ পশ্চিমা বা রুশ ব্যয়বহুল সিস্টেমের বদলে বাফার 373 এর দিকে ঝুঁকবে। তবে কি আমরা একটি নতুন যুগে প্রবেশ করলাম? ইরানের সামরিক ঘোষণাগুলো বরাবরই নাটকীয়, সাহসী, কিন্তু প্রমাণের অভাবে সন্দেহে ঘেরা। স্টিলথ বিমান শনাক্ত করা আর আঘাত করা দুইটি ভিন্ন যুদ্ধ, একটিতে প্রযুক্তি চলে, অন্যটিতে সময়, সমন্বয় আর ভাগ্য। তবু একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, তেহরান এখন কেবল তাকিয়ে নেই, তারা সাড়া দিচ্ছে, এবং সেই সাড়া ধ্বনিত হচ্ছে উপসাগরের বাতাসে, স্টিলথের নীরবতার। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে শীর্ষে ইরান, এক নীরব বিপ্লবের গল্প। একটা সময় ছিল যখন যুদ্ধক্ষেত্রে ইরানকে মুখোমুখি হতে হতো সীমাহীন ঘাঁটিতে। ইরাক ইরান যুদ্ধ চলেছিল টানা 8 বছর। সেই যুদ্ধে ছিল না পর্যাপ্ত ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্র। শত্রুর ট্যাঙ্ক সামনে এলে ইরানিরা ছিলেন প্রায় নিরস্ত্র। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় প্রস্তুতি, শুরু হয় প্রতিশোধের বীজ বপন, শুরু হয় এক নতুন অধ্যায়। আজ সেই অধ্যায়ের নাম আলমাস। পার্স টুডের প্রতিবেদন উঠে এসেছে এই গল্প। ইরান এখন আর পিছিয়ে নেই, বরং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে তারা বিশ্বমঞ্চের শীর্ষ সারিতে। আধিপত্য ভাঙার ঘোষণা। একসময়ের ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রগুলোর ছিল এক বড় সীমাবদ্ধতা। তাতে ছিল না স্বাধীনতা, চালককে অবিরাম নজর রাখতে হতো লক্ষ্যবস্তুর উপর। ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ পর্যন্ত থাকতে হতো গাইডেন্সে। এর মানে ছিল চালকও ঝুঁকির মধ্যে। যখন আধুনিক সেন্সর আর ড্রোন প্রযুক্তি এগিয়ে আসে, তখন পুরনো এই পদ্ধতিগুলো হয়ে পড়ে বিপজ্জনক। দৃষ্টিগোচরে থাকা মাত্রই ধরা পড়ে উৎক্ষেপণের স্থান, নির্দেশক ব্যক্তি হয়ে যায় সহজ টার্গেট। এই বাস্তবতায় দরকার পড়ে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের। ফায়ার অ্যান্ড ফরগেট মানে ছুঁড়ে দিলেই ভুলে যাও। টপ ডাউন অ্যাটাক মানে উপর থেকে ট্যাঙ্কের দুর্বল ছাদে আঘাত। পশ্চিমের দেশগুলো বানিয়েছে জ্যাভলিন ও স্পাইকের মতো ক্ষেপণাস্ত্র, আর ইরান তারা এনেছে আলমাস, একটি ক্ষেপণাস্ত্র যা সেই একচেটি আধিপত্য ভেঙে দিয়েছে। আলমাস ইরানের ঘরোয়া প্রযুক্তির বিস্ময়। 2020 সালে প্রথম প্রকাশ পায় আলমাস ক্ষেপণাস্ত্র। আবাবিল 3 ড্রোন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি। আঘাত করে সাজোয়া ড্রোন, দুর্গ, এমনকি সেনা সদস্যদের উপর। সবচেয়ে বড় কথা, এটি উৎক্ষেপণ করা হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। ড্রোন, হেলিকপ্টার, যানবাহন, এমনকি ব্যক্তিও এটি ব্যবহার করতে পারে। আলমাসের রয়েছে 4টি মডেল। আলমাস 1
পাল্লা 200 মিটার থেকে 4 কিলোমিটার। নির্দেশিকা পদ্ধতি 2 বিন্দু। বিশেষভাবে নির্মিত দুর্গ ধ্বংসে। আলমাস 2 পাল্লা 7 কিলোমিটার। উপযুক্ত সম্মুখভাগের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কোবরা হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা যায়। আলমাস 3 পাল্লা 10 কিলোমিটার। লক অন ক্ষমতা সম্পন্ন, অনুসরণ করে উন্নত নির্দেশিকা পদ্ধতি। বদর দেখতে আলমাসের মতোই, পাল্লা 200 থেকে 2000 মিটার। ভেদ করতে পারে 600 মিলিমিটার সাজোয়া ইস্পাত। এটা যেন ট্যাঙ্কের হৃদয়ে ঢুকে ছিঁড়ে ফেলা এক ইস্পাতের শানিত কবিতা। আলমাস 4 এবং এনলোস এখন উন্নয়ন পর্যায়ে, তাদের নিয়ে চলছে নীরব প্রস্তুতি ভবিষ্যতের আরও ধ্বংসাত্মক সংস্করণে। কৌশলগত জাদু। এই ক্ষেপণাস্ত্র শুধু যুদ্ধের সরঞ্জাম নয়, এটি কৌশলের অংশ। মোহাজের 10 ড্রোনের সঙ্গে যুক্ত হয়ে আলমাস হয়ে উঠেছে দূরপাল্লার আক্রমণের হাতিয়ার। নৌযুদ্ধে হালকা ও দ্রুতগামী শত্রু জাহাজ ধ্বংসে আলমাস এক সাশ্রয়ী সমাধান। এমনকি এটি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ব্যয়বহুল প্রতিরক্ষা কিনতে বাধ্য করে। সবচেয়ে বড় শক্তি হলো আলমাস তৈরি হয়েছে ইরানের মাটিতে। বিদেশি নির্ভরতা নেই, নিজেদের প্রযুক্তিতে নিজেদের রক্ষা। এটাই ইরানের আত্মনির্ভরতা, এটাই তাদের কৌশলগত অগ্রগতি। পরিণতি। বিশ্বের চোখ এখন পশ্চিমের দিকে নয়, তারা তাকাচ্ছে পূর্বের ইরানে, যেখানে নিষেধাজ্ঞা ঠেলে চাপের দেয়াল ভেঙে তৈরি হয়েছে এক নতুন অস্ত্র বিপ্লব। আলমাস সেই বিপ্লবের মুখ। একটি দেশ যা একসময় ছিল প্রতিরক্ষায় দুর্বল, আজ তারা বিশ্বের সামরিক প্রযুক্তির শীর্ষে। ইরান এখন শুধু একটি দেশ নয়, একটি বার্তা, একটি ঘোষণা। আমরাও পারি, আমরাও শীর্ষে উঠি, আমরাও ইতিহাস লিখি। আমেরিকা কি যুদ্ধ ছাড়া থাকতে পারে না? একটি দেশ যার পুরো ইতিহাস জুড়েই যুদ্ধ। 248 বছরের মধ্যে 232 বছর আমেরিকা সরাসরি যুদ্ধে লিপ্ত। শুধু 6% সময় তারা ছিল শান্তিতে। কেন? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? গণতন্ত্র রক্ষার নামে যুদ্ধ, স্বাধীনতা ছড়ানোর নামে আগ্রাসন, নাকি এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক চক্র, অস্ত্র ব্যবসা, তেল দখল, রাজনৈতিক আধিপত্য? বিশ্বজুড়ে আমেরিকার সামরিক অভিযান ও গোপন অভ্যুত্থানের চাঞ্চল্যকর বিশ্লেষণ। বেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোন আলাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। পার্স টুডে জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না। প্রতিটি যুগেই যুদ্ধ। 1846 মেক্সিকো আক্রমণ, 1811 থেকে 1890 আমেরিকান আদিবাসীদের ওপর গণহত্যা, 1917 প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ, 1945 হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, 1953 ইরানি অভ্যুত্থান, 1965 ভিয়েতনাম যুদ্ধ, 2001 থেকে 2023 আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন। যুদ্ধ মানে আমেরিকার শক্তি। আমেরিকা কি সত্যি স্বাধীনতা ও গণতন্ত্র ছড়ানোর জন্য যুদ্ধ করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক অর্থনৈতিক চক্র? যুদ্ধের অর্থনীতি। $238 বিলিয়ন অস্ত্র বিক্রি। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% মার্কিন কোম্পানিগুলো। তেল, কৌশলগত এলাকা, সামরিক ঘাঁটি। আজ 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু আমেরিকা কেন এত যুদ্ধ করে? অস্ত্র নির্মাণ শিল্পের বিশাল লাভ। আমেরিকার অর্থনীতির বিশাল অংশই অস্ত্র বিক্রির ওপর নির্ভরশীল। যুদ্ধ থাকলেই অস্ত্র বিক্রি হবে, তাই যুদ্ধ থামানো যাবে না। তেল ও প্রাকৃতিক সম্পদ দখল। মধ্যপ্রাচ্যে হামলার আসল কারণ কি গণতন্ত্র প্রতিষ্ঠা, নাকি তেল দখল? সামরিক শক্তির বিস্তার। আজ বিশ্বের 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন। যে দেশ আমেরিকার আধিপত্য মেনে নেয় না, সেখানে অভ্যুত্থান হয়। নতুন লক্ষ্য, কানাডা দখলের হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের পরিকল্পনা, গ্রিনল্যান্ড কেনার চেষ্টা। এই যুদ্ধগুলোর সময় এখনো স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আমেরিকার সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে।
যুদ্ধ আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। আমেরিকার শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে সম্পদশালী করে। কিন্তু এই পথ কি চিরকাল অব্যাহত থাকবে, নাকি বিশ্ব এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? ট্রাম্পকে বোমা ফেলবেন, নাকি জেগে উঠবে এক নতুন পারমাণবিক শক্তি? এক উত্তাল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর নির্দেশ দেবেন? শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ঘটনাগুলো বলছে এই প্রশ্ন এখন শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। দুটি বড় ঘটনা এই প্রশ্নের উত্তর গড়ে তুলতে পারে। প্রথমত, এই শনিবার দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা বসতে চলেছে। যদি এই আলোচনায় চূড়ান্ত ব্যর্থতা আসে, তবে কূটনীতির সুতো ছিঁড়ে যেতে পারে খুব দ্রুত। দ্বিতীয়ত, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান তেহরান যাচ্ছেন। এই সফর যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক উদ্দেশ্য সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয়, তবে চাপের পর্বত আরও উঁচু হবে। এখান থেকেই গল্পটা মোড় নেয় আরেকটি ঝড়ো দিকের দিকে। স্টিভ উইটকফ, ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ দূত, একটি বার্তা দিচ্ছেন বারবার: ইরানের সাথে যে কোনো চুক্তিতে থাকতে হবে কঠোর পর্যবেক্ষণ ও যাচাইয়ের নিয়ম। ইউরেনিয়াম কতটা সমৃদ্ধ হচ্ছে সেটা দেখতে হবে, অস্ত্র তৈরির চেষ্টা হলে ধরতে হবে, কিন্তু ইরান এখানে সরলভাবে বসে নেই। আইআরজিসির এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন, ইরানের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা কাঠামো নিয়ে কোনো আলোচনা হবে না। একেবারে লাল রেখা টেনে দিয়েছে তেহরান। কূটনীতি আজ ঝুলছে এক সূক্ষ্ম সুতোয়, তৈরি করছে সংঘর্ষের মঞ্চ। তাহলে কি ট্রাম্প বোমা ফেলবেন ইরানের পারমাণবিক স্থাপনায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মতে, তেহরান চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারে। অর্থাৎ ইরান এখন এক বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে গেছে। উইটকফ ফক্স নিউজকে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য 3.67% ইউরেনিয়ামই যথেষ্ট, যেটা নির্ধারণ করা হয়েছিল 2015 সালের ঐতিহাসিক চুক্তিতে। কিন্তু ট্রাম্প নিজেই 2018 সালে সেই চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন। ইরান এখন আর 3.67% নেই, তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, মাত্র 30% দূরে অস্ত্র গ্রেড উপাদান থেকে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে, ইরানের হাতে 275 কেজির মতো 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, একটি বিপজ্জনক ভান্ডার। মার্কিন কর্মকর্তারা সতর্ক করছেন, রাজনৈতিক সিদ্ধান্ত এলেই মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে এই মজুদকে 90% অস্ত্র গ্রেডে রূপান্তর করা সম্ভব। আর একটা কার্যকর বোমা তৈরি হতে পারে 12 থেকে 18 মাসে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন 6 মাস বা তারও কম সময়ে ইরান একটি বেসিক পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে, যদি তাদের বৈজ্ঞানিক টিম এখনই কাজে নামে। আর গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই টিমগুলো প্রস্তুতি আছে। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইরান ইতিমধ্যেই সবকিছু প্রস্তুত রেখেছে, শুধু প্রয়োজন সর্বোচ্চ নেতার একটি সবুজ সংকেত। এখন প্রশ্ন দাঁড়ায়, ট্রাম্প যদি হামলা করতে চান, তাহলে টার্গেট কি হবে? স্ক্রিনে যে মানচিত্রটাতে দেখা যাচ্ছে, ইরানের নানান জায়গায় ছড়িয়ে আছে পরমাণু স্থাপনাগুলো। উইটকফ অবশ্য বলছেন, তিনি পুরো অবকাঠামো ধ্বংস চান না, বরং চান যাচাই, তদারকি ও সতর্ক পর্যবেক্ষণ। তার মতে, পারমাণবিক অস্ত্র বানানো শুধু ইউরেনিয়াম নয়, এতে রয়েছে ওয়ারহেড ডিজাইন, ডেলিভারি সিস্টেম আর বিস্ফোরণ ঘটানোর জন্য নির্দিষ্ট ট্রিগার মেকানিজম। এই মন্তব্যগুলো তিনি করেছেন মাত্র কয়েকদিন আগে, যখন তিনি ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছিলেন। উভয় পক্ষই বলেছে আলোচনা ছিল গঠনমূলক। ইরান বলেছে আলোচনা ভালো হয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তারা যেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বললেন, আমি এই সমস্যার সমাধান করব, এটা সহজ। আমি চাই ওরা ধনী শক্তিশালী দেশ হোক, কিন্তু একটা শর্ত, ওদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদি খুব কঠোর কিছু করতে হয়, তাও করব। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে চিকিৎসা ও জ্বালানি চাহিদার জন্য, অস্ত্রের জন্য নয়। তাদের দাবি যে নিষেধাজ্ঞাগুলো বছরের পর বছর ইরানিদের শাস্তি দিয়েছে, সেগুলো তুলে নেওয়া হোক। এটাই তাদের মূল শর্ত। মাস্কাটে আলোচনায় তারা তা স্পষ্ট করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বলছে তাদের ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক শক্তি নিয়ে কোনো আলোচনা চলবে না। তাদের লাল রেখা স্পষ্ট, আর প্রতিটি বৈঠকের সঙ্গে সঙ্গে এই রেখাগুলো হয়ে উঠছে আরো কঠিন, আরো অদম্য।